বিকেলের বিতর্ক যে বিষয় দিয়ে শুরু করেছিলাম, আরও একবার সেই বিষয়টা একটু আপনাদের মনে করিয়ে দিই। ত্রিপুরায় তুলকালাম, পুরো ভোটের 3 দিন আগে ফুটছে ত্রিপুরা। যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষকে গ্রেফতার, থানায় হামলা, পদ্ম ঘাসফুলের টক্কর, অভিযোগ পাল্টা অভিযোগ, সব মিলিয়ে গত দুদিন ধরে আমরা দেখলাম একেবারে তুলকালাম অবস্থা। এবং এরই পরিপ্রেক্ষিতে কি বলছেন সুকান্ত মজুমদার শুনবো, এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুনে নেব। বিপ্লব দেবের যত গায়ের জোর আছে শক্তি প্রয়োগ করুক, যত গায়ের জোর আছে। আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট পুলিশ আছে, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, ইলেকশন কমিশন আছে, যত গায়ের জোর আপনি প্রয়োগ করুন। আপনাকে হারাতে এসেছি, ত্রিপুরার মানুষের হাতে ত্রিপুরার স্বাধীনতা তুলে দিতে এসেছি। হয় মরবো নইলে বাঁচবো, রাজনৈতিকভাবে লড়াই করে জিতে রাজ্য ছাড়বো, 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, জেনে রাখবো। আপনি আচারী ধর্ম পরেরে শেখাও। জঙ্গলরাজ যদি কোথাও চলে থাকে, পৃথিবীতে দুটো জায়গা কম্পারিজন করা যেতে পারে, এক নর্থ কোরিয়া আর পশ্চিমবঙ্গ। কিম জে উনের পর তাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে, তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন দেবু টুডু, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে দেবাঞ্জন দে, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। আমি প্রথমে দেবুবাবু আপনার কাছে আবারও গত কয়েকদিন ধরে যে প্রশ্ন আমি বারবার করে যাচ্ছি, আরও একবার আপনাকে করছি, সেই প্রশ্ন দিয়ে শুরু করছি যে এ রাজ্যে আপনারা বারবার বলেন যে প্রধান বিরোধী দল বিজেপি তারা আইন শৃঙ্খলার যে প্রশ্ন তোলেন, অবনতির প্রশ্ন তোলেন, সে নিয়ে আপনারা কোনোদিন মাথা ব্যথা করতে চাননি, কিন্তু যে অভিযোগ তারা করেন ঠিক ত্রিপুরায় গিয়ে একই অভিযোগ তো আপনারা করছেন। দেখুন, আমাদের বিজেপির যিনি সভাপতি তিনি বললেন উত্তর কোরিয়ার সঙ্গে এখানকার মিল আছে, ওনার মাথা দেখানো দরকার, মাথার গন্ডগোল আছে। আসলে বিজেপি বাংলায় তো থাকে না, ওরা উত্তরপ্রদেশে থাকে, মহারাষ্ট্রে থাকে, গুজরাটে থাকে। সেখানে উত্তরপ্রদেশে প্রকাশ্যে দিনের বেলায় দর্শন করে পুড়িয়ে মারা হয়, এই যে বিষয় ওদের মাথায় ওসব থাকে না। এখানে মানুষ তার গণতন্ত্র পেয়ে, দেখুন এই নির্বাচন হয়ে গেল, বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজ্য থেকে সমস্ত রাজনৈতিক কর্মীরা বিজেপির এই সকাল বিকেল সারাদিন আসছে যাচ্ছে। কেউ আক্রান্ত হয়েছে বলুন তো? কোন রাজনৈতিক নেতা আক্রান্ত হয়েছে? আর আমাদের ওখানে নির্বাচন। আমারও তো এখানেই প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় সেখানে তো নেই, আপনারা তো সদ্য সেখানে গিয়ে কিছু একটা সংগঠন করার চেষ্টা করছেন, তাহলে হঠাৎ করে আপনাদের উপর এরকম আক্রমণ করতে যাবে কেন বিজেপি? সেটাই তো বক্তব্য। ভয় পেয়ে গেলে মানুষ, দেখুন ভয় পেয়ে গেলেই আক্রমণ করে। আসলে বিজেপি, কিন্তু ত্রিপুরায় তো বিরোধী যদি ভয় পেতেই হয় তাহলে তো বামেদের কথা ভাবতে হয়, আপনারা কেন? বামেরা তো সব বিজেপি হয়ে গেছে। বামেরা আছে নাকি ওখানে? ভয়ে কেউ মুখ খোলে না, ওদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘরে ঢুকে বসে আছে, কেউ আছে নাকি? তৃণমূল কংগ্রেস লড়ছে মানুষের জন্য। দেবুবাবু, আমি আসবো আপনার কাছে। দেবাঞ্জন, দেবুবাবু যে কথাটা বলছেন বামেরা কোথায়, আমার আপনার কাছে যেটা প্রশ্ন, খুব স্পষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে টানা 25 বছর, এবং মানিক সরকারকেও তো আমরা দেখেছি কিরকম ভাবে তিনি শাসন চালিয়েছেন, কিন্তু আজকে হঠাৎ কি এমন হলো যে সত্যি আপনাদের দেখা যাচ্ছে না এ রাজ্যের মতো একই অবস্থা ত্রিপুরাতেও? প্রথমত, ত্রিপুরায় 25 বছর বামপন্থীরা সরকার পরিচালনা করেছে, গণতন্ত্রের উৎসব হিসেবে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছে, আর এখন গণতন্ত্রের লজ্জা হিসেবে নির্বাচন প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে ত্রিপুরার মাটিতে। 112টা সিট, 334টা সিটের মধ্যে 112টা সিট আনকনটেস্টেড জিতেছে। দেয়নি জায়গা, কোনো বিরোধীকে নমিনেশন ফাইল করতে দেয়নি। আগরতলা, বিলোনিয়া, খোয়াই, ধর্মনগর, একটা অঞ্চলে যেভাবে রাতের অন্ধকারে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি আশ্রিত গুন্ডারা, নিন্দনীয় ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। আর তৃণমূল এখন এই জায়গাটা হলো কেন দেবাঞ্জন, এই জায়গাটা হলো কেন? গোটা দিনের একটা লাইমলাইট টেকিং এর জন্য গোটা দিনের একটা প্যাকেজ তৃণমূল এখন ওখানে গিয়ে নামাচ্ছে, হাওয়া গরম করবার জন্য
একই ব্যাপার। এই যে তুমি একটু আগে বলবার সময় বলছিলে যে পদ্ম এবং লোকও তো ঘাসফুলের আছে, টক্কর, আপনাদের এই কে পদ্ম বারণ এবং করেছে ঘাসফুলের হাওয়া গরম টক্কর করার জন্যে? এটাকে এস্টাবলিশ দেখুন, করবার জন্য যা যা করার অস্তিত্ব নেই, তৃণমূল ওখানে গিয়ে এখন তাই পার্টিটাকে তাই তুলে করছে। দিলেন, CPM বাংলাতেও যে পার্টিটাকে বাইনারি ওরা তৃণমূল কি এস্টাবলিশ করবে? করবার বলো চেষ্টা ভাই, করেছিল বলো। ইলেকশনের আগে, বলছি CPM ওখানেও পার্টিটা ত্রিপুরাতে আপনারা একই তুলে বাইনারি দিলেন তৈরি সবাই করে মিলে। আমি ওখানে আসবো দেবাঞ্জন, আমি তৃণমূল BJP কে আসবো সুবিধা আপনার দিচ্ছে, কাছে এই মুহূর্তে। এখানে BJP ত্রিপুরার তৃণমূলকে বিজেপি সুবিধা তরফ থেকে স্পোক্স পার্সন মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন নবেন্দু ভট্টাচার্য। নবেন্দু, আপনাকে স্বাগত। নবেন্দু, একটা কথা বলুন তো, যে সত্যি সত্যি এত হিংসা বা এত মারপিট কেন, কি কারণে? পশ্চিমবাংলার যে জঙ্গল রাজ আছে তারা তো সম্প্রসারণ চাইছে এর। এটা তো স্বাভাবিকভাবেই হবে। আর ত্রিপুরায় সিপিআইএম এখন ক্ষয়িষ্ণু অবস্থায় আছে। কিন্তু আপনারাই তো পশ্চিমবঙ্গে বলেন যে এখানে আইন শৃঙ্খলা ঠিক নেই, আইন শৃঙ্খলার প্রশ্ন তোলেন আপনারা, এবং আপনারা বলেন যে আপনারা প্রধান বিরোধী দল, তাদেরকে জায়গা দেওয়া হয় না। আবার একই কাজ ত্রিপুরাতে আপনারা করছেন। আমরা করতে যাব কেন? এখানে তৃণমূলের লোক আছে নাকি? তৃণমূলে ভাড়াটের লোক এনে এখানে কাজ করছে। আমাকে বলতে দিন, আমি বলছি। বলুন। 18 নির্বাচনের পর এখানে কিছুদিন বাদেই এখানে লোকসভা নির্বাচন হয়েছে। যেই দলটা এতদিন ক্ষমতায় ছিল তারা তৃতীয় স্থানে চলে আসে। আর এডিসি নির্বাচনে আপনারা সবাই জানেন এখানে 28টি আসন ছিল। এই 28টি আসনের মধ্যে একটি আসনও তারা পায়নি। আগে 28টি আসনই তাদের দখলে ছিল। একটা নতুন গজে ওঠা দল তাদের টপকে গেছে। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সিপিআইএম এর ভেতরে, তাদের যে মানে একটা দুর্দশা, তারা নিজেরাও জানে। ক্ষমতা দখল দূরের কথা, এখানে তাদের একটা সম্মানজনক অবস্থানটা পাওয়া খুব কঠিন। এই অবস্থায় তাদের নখ দাঁত প্রয়োজন ছিল। সম্মানজনক অবস্থানের জন্য তৃণমূলকে ডেকে এনেছে একটা মতাদর্শহীন দল। তাদের তো কোনো মতাদর্শ নেই। পশ্চিমবাংলায় এখন যেটা চলছে সেটা তৃণমূলের নামে ওই উন্নততর বামফ্রন্টই চলছে, সন্ত্রাসকে ভিত্তি করে। তো সেই দিকটা এখানেও সম্প্রসারণের চেষ্টা চলছে, সেই জন্য এগুলি হচ্ছে। তবে আমি মনে করিয়ে দেবো আপনাদের, 18 নির্বাচন ত্রিপুরার এমন একটা নির্বাচন ছিল যে নির্বাচনের পর আমি আসবো নবেন্দু আপনার কাছে। আমি একটু গৌতমদার কাছে যাই। গৌতমদা, একটা কথা বলুন তো, তাহলে কি আমরা বলতে পারি যে লাঠি যার শাসন তার? না, আমি ওই বিতর্কে না গিয়ে প্রথমে যেটা বলবো, এটা ঘটনা যে আজকে ত্রিপুরা গোটা শুধু কেবলমাত্র পশ্চিমবাংলায় নয়, গোটা ভারতের জাতীয় স্তরে, আমি দিল্লিতে থাকি, আমি দেখছি এটা প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে যে রাজনৈতিক বিচার কাহিনী আমরা আলোচিত হতে দেখেছিলাম, আজ দুর্ভাগ্যজনক হিংসার ঘটনা কিন্তু আজ সর্বভারতীয় স্তরে আলোচনার একটি বিষয়বস্তু। কোনোদিনই ত্রিপুরা নিয়ে এত খবর কোথাও আমি সংবাদ মাধ্যমে দেখিনি। এবং এটা ঘটনা যে বিজেপি যেভাবেই হোক, হয় তৃণমূল কংগ্রেসের তাদের যে প্রভাব বৃদ্ধি করার যে প্রয়াস, তাতে হয় তারা কোনো রকম ভাবে মনে করছেন আগামী দিনে হয়তো প্রভাব প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, অথবা তারা তৃণমূলের কংগ্রেসের পাতানো কোনো ফাঁদে পা দিয়ে ফেলছেন। নইলে আমি নিজে লাইভ টেলিকাস্টে দেখেছি যে মুখপাত্র যখন প্রেস কনফারেন্স করছেন সেই অবস্থায় তার উপর একটা হামলা হলো, তিনি বাধ্য হলেন পালিয়ে যেতে। মানে এটা কিন্তু চোখে দেখা যাচ্ছে, মানে আমি দিল্লি থেকে বসে দেখছি। ফলে আমার কাছে মনে হয়েছে তৃণমূল কংগ্রেস, আমি জানি না কিন্তু একটা ঘটনা তো প্রমাণ করেছে, অনেকেই বলছেন তাদের কোনো শক্তি নেই, কিন্তু 51টা আসনে তারা এই নির্বাচনে উপনির্বাচনে প্রার্থী দিতে পেরেছেন। তারা স্থানীয় প্রার্থী, যেখানে তার আগের নির্বাচনে যে কথা বলছিলেন সিপিএম প্রতিনিধি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 112-এরও বেশি আসনে তারা জয়লাভ করেছিল বিজেপি। ফলে আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠা তৈরি করার জন্য যে চেষ্টা করছেন, যে প্রয়াস করছেন, হতে পারে পশ্চিমবাংলা থেকে অনেক নেতাই যাচ্ছেন, কিন্তু গ্রাম মানে আমি বলবো একেবারে তৃণমূল স্তরে কিন্তু কিছু মানুষ তাদের সঙ্গে যোগ দিয়েছেন, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। নইলে এত হামলা বা পাল্টা হামলার ঘটনা ঘটবেই যেখানে। এবং এটা অত্যন্ত আজকে দিল্লির একটি প্রথম সারি সংবাদপত্রে প্রথম পাতায় খবর হচ্ছে যে খেলা হবে কথা বলার জন্য খুনের মামলায় তৃণমূল কংগ্রেসের এক নেত্রীকে আটক করা হয়েছে। মানে এই ব্যাপারটা রীতিমতো হাস্যকর হয়ে উঠছে। ফলে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের পাতানো ফাঁদে বিজেপি পা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমি এখানে আসবো। এখানেই আমরা একটুখানি শুনে নিই দিলীপ ঘোষ তিনি কি বলছেন, এবং তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি শুনি। ওখানকার পুলিশ বলতে পারবো কেন দেয়নি, কি ব্যাপার, এনারা তো এখানে দেন না।
এদিকে ক্রিকেট ম্যাচ হচ্ছে 50,000 লোকের, অথচ আমাদেরকে মিছিল করার অনুমতি দেওয়া হয় না। আমি যেখানে যাচ্ছি পেট্রোল নিয়ে আমাদের যেখানে মিছিলের জন্য বলছি করবো, সেখানে মানা করছে, বাধা দিচ্ছে। তো ডেমোক্রেসি তো সারা ভারতবর্ষে একই রকম হওয়া উচিত না? জামিনের জন্য হয়তো সুপ্রিম কোর্টে যেতে হতে পারে, সবই তো শুরু হয়েছে। আমি তো শুনলাম যে অনেকে ত্রিপুরা যাওয়ার জন্য টিকিট কেটেছিল, এখন সব টিকিট ক্যান্সেল করছে, সবই তো শুরু হয়েছে। শাওনি কি করেছে? শাওনিকে গ্রেফতার করতে হবে। শাওনি একটা স্লোগান দিয়েছে, খেলা হবে তো নরেন্দ্র মোদীও বলেছে বাংলায় এসে। আর যারা পুলিশের উপর আক্রমণ করলো, লাঠি সোটা নিয়ে আমাদের ক্যান্ডিডেটদের মারলো, আমাদের কর্মীদের উপর আক্রমণ করলো, তারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকার ভুলণ্ঠিত করে, হরণ করে ভোট দিতে দেবো না, আর বড় বড় ভাষণ দিচ্ছে বাংলায় গিয়ে গণতন্ত্র বাঁচাও, তাদের লজ্জা হওয়া উচিত। নবেন্দু, আপনার কাছে আমার প্রশ্ন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলেছেন যে তারা লড়ে নেবেন, আপনাদের হারাতে এসেছেন, তারা তৃণমূল কংগ্রেস হারাতে এসেছে ত্রিপুরায় এবং 1 ইঞ্চি জমিও ছাড়বে না। এবং গৌতম দা যে প্রসঙ্গ তুললো যে তৃণমূল কংগ্রেসের যে পাতা ফাঁদ, সেই ফাঁদে আপনারা পা দিচ্ছেন। সাংবাদিকদেরও ত্রিপুরার পরিস্থিতি যদি বুঝতে হয় তাহলে ত্রিপুরায় আসতে হবে। ত্রিপুরায় এসে দেখুন, এখানে যদি তারা নির্বাচনে লড়ার জন্য আসতেন, ভোটে জিততে যদি আসতেন, বাধা নেই, কিন্তু তারা যদি এই উদ্দেশ্যে আসতেন তাহলে তাদের প্রার্থীরা প্রচারে বেরোতেন, বাড়ি বাড়ি যেতেন। ছোট ছোট ভোট কেন্দ্র, 6,000 থেকে 7,000 ভোটার আছে, একটা জায়গাতেও তারা যান না। 35 তারা তো সভা করতে চাইছেন, তারা তো সভা করতে চাইছেন, কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে না। আমি শেষ করছি। বাড়ি বাড়ি প্রচারের উপর সর্বাধিক গুরুত্ব থাকে। এটা ছোট ছোট জায়গা, মানে আমি বললাম তো 6,000 7,000 ভোটার, বাড়ি বাড়ি প্রচারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় যে কোনো দল। আর আমরা এইখানে ত্রিপুরাতে, আমি তো আগরতলা শহরে রয়েছেন, তা আমি কখনো দেখিনি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। কারণ ছোট জায়গা, একজন আরেকজনকে চেনে, খুব ভালোভাবে চেনে। এই ধরনের সংঘাত দেখুন, এটা তো রাজনৈতিক লড়াই হচ্ছে, ত্রিপুরায় রাজনৈতিক লড়াই হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস লড়ছে, কোনো দল লড়ছে না। মানে সিপিএম উঠে গেছে, সিপিএম আর বিজেপি সব এক হয়ে গেছে, সিপিএম এর লোকগুলো বিজেপি হয়ে গেছে। আজকে বিজেপি বিরোধী যে শক্তি তৃণমূল কংগ্রেস যেটুকু আছে সেটা নিয়েই লড়াই করছে। এটা তো গোটা ভারতবর্ষের মানুষ দেখছে। সিপিএম গুলো সব বিজেপি হয়ে গেল, উঠে গেল, একা বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়ছে। আজকে লড়াইটা লড়তে দিন না, লড়াইটা হচ্ছে তো। আমরা তো যেটুকু করছে ভারতবর্ষের মানুষ। দেববাবু, আসবো আপনার কাছে, লড়াইটা করতে দিন না। দেবাঞ্জন, সমস্ত সিপিএম বিজেপি হয়ে গেছে, বামেরা বিজেপি হয়ে গেছে। একটা কথা বলছি, লড়াইটা যদি তুইতুকারি হয়, এখানে কিছু হলে বাংলায় 5টা লাশ ফেলে দেবো, এই যদি লড়াই হয়, এটা কোন গণতন্ত্রের লড়াই? এটা গণতন্ত্রের লড়াই বলা যায়? এটা একজন মন্ত্রী গণতান্ত্রিক ভাবে যদি নির্বাচিত হন, এখানে গণতন্ত্র আছে, বাংলায় গণতন্ত্র আছে, দেখে যাও। তোমরা ত্রিপুরা থেকে এসে দেখে যাও, বাংলায় গণতন্ত্র আছে। এক একটা নির্বাচনে একে অপরকে সাহায্য করেন যারা, তারা বেশ এরকম স্টুডিওয়ে বসে স্ট্রিট ফাইট করলে বেশ হাসির ব্যাপার ঘটে। এখন আর আপনারা এই যে তৃণমূলের লোক তৃণমূলকে খুন করছে। গৌতম দা, আপনার কাছে জানতে চাই যে আমরা এতদিন পর্যন্ত যেটা দেখেছি যে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে, ঠিক একই রকম তৃণমূল কংগ্রেস এবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে ত্রিপুরায়। একদমই তাই, কুশীলবরা বদলে গিয়েছেন, স্থান পরিবর্তন করেছেন। ফলে রাজনৈতিক হিংসার যে কাহিনী আমরা শুনেছিলাম পশ্চিমবাংলায় বিধানসভা ভোটের আগে, রঙ্গমঞ্চটা বদলে এখন ত্রিপুরায় এসেছে। এবং এটা ভুলে গেলে চলবে না যে ত্রিপুরা নিয়ে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের একটি অবজারভেশন ছিল। এখানে স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম করতে দেওয়ার আদালতের আদেশ ছিল। যদি রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ হয় গ্রুপ ডি নিয়োগ নিয়ে, তাহলে এক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টের রায় কিন্তু ইঙ্গিত করছে ত্রিপুরা রাজ্য সরকারের প্রতি একটি তির্যক মন্তব্য। এবং আজও কিন্তু তৃণমূল কংগ্রেস আবার দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের, এবং আমি শুনেছি আগামীকাল হয়তো তার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ফলে সেখান থেকে সুপ্রিম কোর্ট কি দেন নির্দেশ, তার উপরে অনেকটাই নির্ভর করছে। স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম যে হচ্ছে না, এটা তো ঘটনা। যেমন পদযাত্রায় কেন অনুমতি দেওয়া হবে না, বা চাইলে বিজেপি তার বিরোধী পদযাত্রা করুক। স্বাভাবিক রাজনৈতিক সভা সমাবেশ, প্রতিবাদ সভা,
এগুলো তো করা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটা নাগরিকের। সেক্ষেত্রে কেন বাধা হচ্ছে তার যথেষ্ট কোনো যুক্তি কিন্তু পাওয়া যাচ্ছে না। এতে কিন্তু ক্ষতি আমি বলবো রাজনৈতিকভাবে কিন্তু বিজেপির হতে পারে যদি বিজেপি বিষয়টিকে আরো সন্তর্পণে, তারা যে একটা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস করেন এই ধারণা যদি তারা সমস্ত দেশের কাছে তুলে না ধরতে পারেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস বকলমে একটা সুবিধা পেয়ে যাবে। সেটা কিন্তু তাদের ভেবে দেখা উচিত। গৌতম আমি আসবো। দেবাঞ্জন, এই যে কথাটা বলছেন গৌতম দা, সেটা সকলেই বলছেন যে যদি সত্যি তৃণমূল কংগ্রেস একটা জায়গা পেয়ে যায়, একটা সুবিধের জায়গা পেয়ে যায়, সেই জায়গাটা আপনারা রোখার জন্য, আপনাদের জমি না ছাড়ার জন্য কতটা তৎপর, কি করছেন আপনারা? অবশ্যই বেশ খানিকটা করে এটা তো পরিষ্কার যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে খানিকটা জায়গা করে দেওয়ার জন্যই এখান থেকে তৃণমূল কংগ্রেসকে ওখানে নিয়ে গেছে। আমরা উল্টো দিকে দাঁড়িয়ে গোটা ত্রিপুরা জুড়ে এবারে আমাদের যে স্লোগান, মূল দাবি, মূল কথা যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, দুটো রাজ্যেই যেমন বাংলায় তেমন হচ্ছে ত্রিপুরাতে। এখানে তৃণমূলের সরকার, আবার এখানে তৃণমূলের সরকার, ওখানে বিজেপির সরকার, এই দুটো সরকার মিলে হচ্ছে গণতন্ত্রটাকে একেবারে গণতন্ত্রের লাশ তৈরি করে দিয়েছে। গোটা রাজনৈতিক সংস্কৃতি, স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি, গৌতম বাবু বলছিলেন স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতির পরিবেশটাকে এরা নষ্ট করে দিয়েছে। এবং এই নষ্ট করে দেওয়াটা এই কারণে, কারণ এরা চাইছে বামেদেরকে আটকাতে, বামেদের রোকবার জন্য এই রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া। আমরা উল্টো দিকে দাঁড়িয়ে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান, গণতন্ত্র গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা তারা চায়। এবং আমরা তো দেখেছি যে এ রাজ্যে একের পর এক, যখন জেপি নাড্ডার গাড়িতে আক্রমণ হয়েছে, যখন রুদ্রনীল ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন, একের পর এক ঘটনা ঘটেছে, আপনারা সেগুলো সামনে এনেছেন। কিন্তু এই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বিজেপি শাসিত এই ত্রিপুরাতে। আমি একটা কথা বলি, মানে আমি যখন বলবো তখন হয়তো অন্যরা যদি একটু শান্ত থাকেন ভালো হয়। আমি অন্যদের কথার মাঝখানে বলি না। তো এই এটাতে আমাদের, আমি কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না, জাস্ট শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এখানে যিনি সিপিএম এর প্রতিনিধি আছেন উনি একটা গণতন্ত্রের কথা বলছিলেন। সিপিএম এর যে পার্টি কনস্টিটিউশন সেখানে আছে তারা এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আমি জানি না কে আছেন এখানে, যদি উনি থাকেন এখানে আমার কথা যদি শুনেন তাহলে আমি বলবো সেটা একবার পরে নেবেন। আপনাদের পার্টি কনস্টিটিউশনটা সেখানে আছে, আপনারা এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। পার্টি কনস্টিটিউশনটা পড়ে নিন। আমি পরে নিয়েছি বললে আরেকবার আপনার নম্বরটা দিয়ে দেবেন। আপনার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনার নম্বরটা আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ, আর আপনার সিনিয়র লিডারদের সঙ্গেও কথা বলে নেবেন। আর এই যে আপনার সিনিয়র লিডারদের সঙ্গেও কথা বলে নেবেন। মতাদর্শগত অবস্থান থেকে সন্ত্রাস যাদের একটা মানে অংশ, যারা বরাবরই বলে শ্রেণী সংগ্রামের কথা বলেই তো চলছে, তো তারা সেখানে শান্তির কথা, গণতন্ত্রের কথা বলেন কি করে? তো ত্রিপুরাতে যেটা হচ্ছে, ত্রিপুরাতে তো আমরা দেখছি বামপন্থী শাসন আমরা দেখেছি। 18 নির্বাচন, প্রথম নির্বাচন, যার পরে একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি। এর আগে প্রত্যেকটা নির্বাচনে, যে কোনো ধরনের নির্বাচন হোক, ব্যাপক হারে সন্ত্রাস হতো, সিপিএম সেই সন্ত্রাস পরিচালনা করত। 18 নির্বাচনের পরেও বিভিন্ন জায়গায় দেখা গেছে বিভিন্ন পার্টিগুলোকে পেছনে ফেলেও যেটা থাকে সেটা হচ্ছে শাসক দল এবং বিরোধী, এই দুটো দলই থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে কোনো ঘটনা, যে কোনো নির্বাচনের আগে এত হিংসা, এত মারপিট কেন হবে? হওয়া তো উচিত না, কিন্তু এখানে স্থানীয়দের সঙ্গে আমাদের মারপিট তেমন আমি দেখছিও না। যারা আসছেন গতকালকে যে থানার সামনে, থানার ভেতরে কিন্তু কিছু হয়নি, এটা অপব্যাখ্যা হচ্ছে। তো এরকম অপব্যাখ্যা প্রথম থেকেই হচ্ছে তৃণমূলের যেটা আমি শেষ করি না। আমার আমার বক্তব্যটা যদি না শেষ করতে দেন তাহলে সবাইকে আমাকে শুনতে হবে, সবার কাছেই যেতে হবে আমাকে। আমার বক্তব্যটা শুনতে, সেইখানে থানার বাইরে যে ঘটনাটা ঘটেছে, একটা মাত্র ছেলে লাঠি নিয়ে গেছে, সেটাও পশ্চিমবাংলার ছেলে, তৃণমূলের হয়ে এসছে, এতগুলো সামনে এসে লাঠি নিয়ে গেছে। স্বাভাবিক সেটা আক্রমণ করুক,
আক্রমণ করুক সেটা। বলছি পশ্চিমবাংলার যে দেখুন, স্থিতি আছে, তৃণমূল কংগ্রেস আরে ওখানে পশ্চিমবাংলায় যা রাজনৈতিক হচ্ছে লড়াই করতে সেটা তো গেছে, কুস্তি সারা করতে দেশ যায়নি। জানে। ঠিক আছে, আগে গোটা ভারতবর্ষের মানুষ BJP র দেখছে। কার্যকর্তাদের মারা আজকে এই যে হয়েছে। গত আগে বিধানসভা BJP র নির্বাচন কার্যকর্তাদের বাংলায় মারা হয়ে হয়েছে। গেল, এখন এত নিজেরা নেতা মারে। বিভিন্ন গুলি করে রাজ্য দেয়। থেকে গুলি নেতারা দিয়ে এলো, বসে কাউকে হয়। চুল এগুলি কি- স্পর্শ এগুলি হয়নি। কি কাউকে আর বলতে এটা দেওয়া আমাদের যায় না? নেতারা আর গেছে সাময়িক- না তাদেরকে দেববাবু, তা বলবে কিন্তু কোনো হয়নি, মারধর তা কিন্তু সারাদিন। হয়নি। নির্বাচনের কেন? পরেও একাধিক হামলা, কেন? হিংসার ঘটনা ঘটে চলেছে। আরে এখনো হচ্ছে, এখন কোথায় ওই নেতারা উড়োজাহাজ এবং করে আদালতকে এসেছে, পর্যন্ত কোন হস্তক্ষেপ নেতার করতে গায়ে হয়েছে। হাত পড়েছে বলো? আরে নিজেদের কোন মধ্যে কোন নিজেদের নেতা মধ্যে কর্মী বিভিন্ন রাজ্য থেকে, উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ আমি থেকে, আসবো, আমার সব সময় খুব জায়গা থেকে সংক্ষিপ্ত। তারা প্রচার করে গৌতম দা, চলে গেছে। বারবার যে এখানে প্রশ্নটা কোনো- উঠছে যে কোনো এই যে অশান্তি সংস্কৃতি, হয়নি, বাংলার গণতন্ত্র সংস্কৃতি তো আছে, এরকম আমরা দেখিনি যে সবাই নির্বাচনের বলেছে। আগে বা তারপরেও ক্রমশ হিংসার রাজনীতির পরিণত হয়েছে। সংস্কৃতিটাই কি বদলে যাচ্ছে? এবং শুধু বাংলা নয়, এবার তো দেখছি আমরা ত্রিপুরাতেও একই ঘটনা ঘটে চলেছে। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে পশ্চিমবাংলার যে রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনা হচ্ছে সেটা আজকে ত্রিপুরা নিয়ে হচ্ছে। এটা ত্রিপুরাবাসীর পক্ষে আমার মনে হয় একটা লজ্জার বিষয় হয়ে উঠতে পারে। ত্রিপুরা কখনোই সারা ভারতে তো আলোচিত ছিল না, এবং আলোচিত হচ্ছে একটা ভুল কারণ। সেটা ত্রিপুরা যে শান্তিপ্রিয় রাজ্য, যেখানে সকলে একসাথে বেশ, আমি আসবো। দেবাঞ্জন গণতন্ত্রের কথা বলছিলেন, সেক্ষেত্রে আপনারা কি এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবেন? অবশ্যই, আমরা তো একদম মূল দাবি এই কথা বলছি ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ত্রিপুরার মাটিতে। ত্রিপুরা 25 বছর। দেবাঞ্জন, আপনাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তের আপডেট। গৌতম দা ধন্যবাদ, দেবাঞ্জন আপনাকেও ধন্যবাদ। বিকেলের বিতর্ক এখানেই আজ শেষ করছি। আপনারা কেউ কোথাও যাবেন না, আরো অনেক খবর রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য, প্রতি মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন TV9 বাংলায়। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।